আসসালামু আলাইকুম। সুখদুঃখী সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবারও আরেকটা নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি। কাছের দূরের দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নিত্যদিনের মতন আবারও আরেকটা নতুন দিনের কাজকর্ম নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। সকালে ঘুম থেকে উঠে আগে পানির জগ নিয়ে বাইরে দৌড়াতে হতো। এখন বেসিনটা ফিট করায় এই একটাই সুবিধা হয়েছে, দেখুন এখন আর সকালে ঘুম থেকে উঠে বাইরে পানির জগ, কলগেট, ব্রাশ নিয়ে দৌড়াতে হয় না। নিজের প্রচেষ্টায় আল্লাহ তাআলার অশেষ রহমতে একদিন এরকম করে হয়তো আমার ছোট ছোট শখগুলো পূরণ করে ফেলবো ইনশাল্লাহ। তো তারপরে চলে আসলাম আমার সকালের যে রুটিনটা। সকালে ঘুম থেকে উঠে প্রথমে আমি বারান্দায় একটু সময় দৌড়াদৌড়ি করি। এখন আর বাইরের দিকে হাঁটতে যাই না। বারান্দায় একটু সময়, আমাদের স্কুলের বারান্দা যেহেতু অনেক বেশি লম্বা, তো এক সাইড থেকে অন্য সাইডে মানে ৬-৭ রাউন্ড দিলেই মানে মোটামুটি একটা জগিং হয়ে যায়। তারপরে এসে একটু গরম পানি দিয়ে লেবুর রস খাই। তো গরম পানির মধ্যে একটু লেবুর রস দিয়ে খেলাম। তারপরে আমি ২ টা ডিম নিয়েছি পোচ করার জন্য। তো ডিম পোচ আমি একটু কড়কড়া করেই করি আর এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে। আজকের মতো আমার সকালের নাস্তা শেষ। সকালের খাবার-দাবারের রুটিনে এইটুকুই ছিল। তারপরে একটু চিয়া সিড খাবো। চিয়া সিডটা সকাল সকাল খাওয়া হয় নাই যেহেতু লেবুর রস খেয়েছিলাম। তো চিয়া সিড খেলে সারাদিন ক্ষুধা লাগে না। যেহেতু আমরা গ্রামের মানুষ ৩ বেলা ভাত খেতাম। তো ১ম দেখা যেত আ একটু ভাতের জন্য মন কেমন করত। মানে পেটে ক্ষুধা লাগতো বেশি। এখন আর ওই ক্ষুধাটা লাগে না। ইনশাআল্লাহ আমার মনে হচ্ছে আমি ডায়েট চার্টটা একটানা ১-১.৫ মাস পর্যন্ত আরকি কন্টিনিউ করতে পারবো। তো যাই হোক, এই যে আমার আ সিঙ্কের একপাশে একটা গাছ ছিল ইনডোর প্ল্যান্টস। তো ওটার কিছু এক্সট্রা পাতা আমি কেটে দিয়েছি। তারপরে আমাদের ঘরের কাজের সময় এক টুকরা পাইপ মানে আরকি এক্সট্রা হয়েছিল। ওই পাইপের টুকরোটাও মাটিতে পুঁতে দিয়েছি। যাতে গাছটা একটু সাপোর্ট পায়। ইনডোর প্ল্যান্টসটা কিছুদিন পর, পর লম্বা হয়ে যায় আর চারদিকে এত পাতা গজায় মানে গাছের ওজনটা বেশি হয়ে যায়। ওজন্য আ সাপোর্টটা দিলাম। আর এখন গাছের গোড়ায় একটু পানি দিয়ে দিব। গত ২ দিন আগে গাছটাকে আমি গোসল করিয়েছিলাম। তখন গাছের গোড়ায় মানে ইচ্ছা খুশি পানি দিয়েছিলাম। তারপরেও পানিটা শুকিয়ে গেছে। তাই আজকে আরেকটু পানি দিয়ে দিচ্ছি। এর মধ্যে দেখুন আমার পছন্দের মাছ মানে ১ কেজি মাছ নিয়ে আসছে। মানে আমার দেবর মনে হয় বাজারে গিয়েছিলেন। তো এই যে ছোট, ছোট বাইম মাছ আমি অনেক পছন্দ করি এই মাছটা। তো ওরা ১/২ কেজি নিবে আর আমাদের জন্য আরকি ১/২ কেজি। তো আমি আবার ছোট মাছ কাটতে পারি না। আর আমার জাস্ট মাছ কাটতে এত বেশি এক্সপার্ট কি বলবো। এই মাছগুলো হয়তো বড়জোর ৮ ঘন্টা লাগবে ও কেটে ফেলবে। তো আমি এখান থেকে ১/২ কেজি নিবো। ও সবকটা মাছ কাটবে। শিফা একটু হেল্প করবে। শিফা যদিও অতটাও পারে না। তো মোটামুটি ও যতটুকু পারে আরকি ও হেল্প করবে। এদিকে আমার ছেলে আ নাস্তা করে নাই। ও বলতেছে নুডলস রান্না করে দেওয়ার জন্য। তো ঘরে ছোট, ছোট ২ প্যাকেট নুডলস রয়েছিল। নুডলসটা রান্না করে দিচ্ছি। অনেকদিন হয়ে গেছে ও নুডলস খায়নি। ওর ব্লাডে ইনফেকশন ছিল। ব্লাডে ইনফেকশনের কারণে আমি এখন আর ওই জাঙ্ক ফুড গুলো বা ফাস্ট ফুড গুলো ওকে খেতে দেই না। যেহেতু অনেকদিন পরেই বলতেছে, ওর মনে হয় খেতে খুব মন চাচ্ছে, বাচ্চা মানুষ তো বোঝে না। তো ভাবলাম সামান্য একটু মসলা দিয়ে ওকে একটু নুডলস করে দেই। তো বেশি একটা মসলাও আমি দেই নাই। আর নুডলসের যে গুঁড়া মসলাটা থাকে ওটা কিন্তু ইউজ করতে হবে। নুডলসের গুঁড়া মসলা ছাড়া ও নুডলস খেতে চায় না। তো দেখুন আমি বেশি একটা মসলা দেইনি, একেবারে হালকাভাবেই করেছি। পরে ১ প্যাকেট নুডলসের মসলা দিয়েছি। যেহেতু প্রতি প্যাকেটের সাথে ১ প্যাকেট মসলা থাকে, তো আমি এখানে ১ প্যাকেট ইউজ করেছি আর ১ প্যাকেট রেখে দিয়েছি। তো যাই হোক, ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। ওরা মাছ কাটতেছে আর আমি জুবাইরকে নিয়ে একটু বাইরের দিকে আসছি। দেখুন আমার ঝিঙ্গা গাছে যে ২ টা ঝিঙ্গা বুড়ো হয়ে গিয়েছিল, ওগুলো আমি বীজ হিসাবে আরকি রেখে দিয়েছিলাম। সামনের বছর যদি কাজে লাগে তাহলে ওটা দিয়ে আমি মানে আবার নতুন করে আরকি বীজ মাটিতে লাগাতে পারবো। তো ২ টা ঝিঙ্গা মোটামুটি বেশ শক্ত হয়ে গেছে। ভেতরের বীজগুলো কালো হয়ে যাচ্ছে। তো আমি বাধ্য হয়ে ঝিঙ্গাগুলো দেখুন কেটে নিচ্ছি। আমার ঝিঙ্গার গাছগুলো এখান থেকে কাটতে হবে। তো শিম লাগানোর সময় প্রায় চলে যাচ্ছে। আর শিম লাগানোর এটাই একমাত্র জায়গা। তাই ঝিঙ্গার গাছগুলো আজকে কেটে ফেলবো। তার আগে ঝিঙ্গাগুলো পেড়ে ভাবলাম রোদে শুকিয়ে ভালো করে শুকিয়ে আরকি রেখে দিব।
আমার এত আদরের জিঙ্গার গাছগুলো দেখুন আজকে শেষমেশ কেটেই ফেলতেছি। জিঙ্গার গাছগুলো মাটি থেকে টেনে টেনে যখন ওঠাচ্ছি আমার বুকের ভেতরে কেমন জানি মোচড় দিচ্ছে। কারণ আমার সব জিনিসের প্রতি এত মায়া। তো ওই গাছগুলোকে একসময় অনেক আদর করেছিলাম, যত্ন করেছিলাম, কিন্তু সেই গাছগুলো এখন আমাকে আবার কেটে ফেলতে হচ্ছে। আসলে এটাই দুনিয়ার নিয়ম, যখন প্রয়োজন শেষ হয়ে যায় তখন আর কেউ কাউকে দাম দেয় না। এটা থেকেই আমাদের জীবনের একটা শিক্ষা নেওয়া যায়। ওই গাছগুলো যখন ছোট ছিল বা যখন ফল দিচ্ছিল তখন কিন্তু গাছগুলোকে অনেক যত্ন করা হতো। এখন যেই গাছগুলোর কাজ আপাতত শেষ, দেখুন গাছগুলোকে কেটে ফেলে দেওয়া হচ্ছে। এটাই আসলে প্রকৃতির নিয়ম। গাছগুলো বুড়ো হয়ে গেছে, এখন আর তেমন একটা জিঙ্গা হয় না, এই ছোটখাটো দুই একটা হয়। আর শিম লাগানোর সময় প্রায় চলে যাচ্ছে। আমার মা বারবার ফোন করে বলতেছেন এখন পর্যন্ত তুই কি শিমের বীজ লাগাস নাই। তো আমার শিম লাগানোর জন্য এই জায়গাটাই মানে বরাদ্দ আছে, আমি যতবারই শিম লাগাই ওইখানেই লাগাই। জায়গা চেঞ্জ করে লাগালে আর শিম অতটাও হয় না। শিম লাগানোর জন্য এই জায়গাটা একেবারে পারফেক্ট, আর এখানে মাচাও দেওয়া আছে, নতুন করে আর মাচাও দিতে হবে না। আর জিঙ্গার গাছগুলো বড় জোর হয়তো আরো ২-৪টা জিঙ্গা দিবে, তারপরেও তো এমনিতেই মরে যাবে, তাই মরে যাওয়ার আগে কেটে নিলাম। শেষমেশ জুবাইরকে ডেকে আনছি, ও এখন বাকি গাছগুলো কেটে রাখবে। আর আজকে জায়গাটা রেডি করব না, আগামীকালকে যদি সময় পাই জায়গাটা রেডি করে বীজ লাগিয়ে দিব। আমার কলা বাগানে আরো একটা কলার কাঁদি শিফা আবিষ্কার করছে। আসলে আমার কলার বাগানের ওই সাইডটা এত অন্ধকার, মানে এত গাছগাছালি লাগানো হয়েছে, জামের গাছ, কলার গাছ, পেয়ারার গাছ, মানে নানান ধরনের গাছ। আরিয়ানের বাবা যা যা গাছ পেয়েছিলেন মোটামুটি লাগিয়ে দিয়েছেন। তো ওইদিকে আর তেমন একটা যাওয়া হয় না। আর কোন গাছে কলার ছড়া হচ্ছে কি না হচ্ছে ওটাও আসলে দেখা যায় না। তো এখানে দেখুন পাতার আড়ালে মোটামুটি অনেকটা বড় একটা কলার ছড়া ছিল। আর একেবারে পরিপক্ত হয়ে গেছে। তো ওই কলার ছড়াটা আরকি কেটে নিলাম। ওই কলার ছড়াটা কেউ দেখেও নাই, কারো চোখেও পড়ে নাই। ওটা পাতার আড়ালে ছিল। তো জুবাইর বড় ছড়াটা কাটছে। ছড়াটা মোটামুটি অনেকটাই বড়। আর ওইদিকে ছোট আরেকটা কলার ছড়া আছে। ওই যে ওখানে ওই কলার ছড়াটা কাটতে আসছিলাম। কাটতে আসছে দেখি মানে ওইদিকে বড় ছড়াটা আরকি। তো জুবাইরকে বললাম বড় ছড়াটা কাটার জন্য। আর ও হচ্ছে জুবাইরের বোন। জুবাইরের ২ বোন আছে। ও হচ্ছে বড় আর আরেকটা আছে আরেকটু ছোট। তো ও আরকি স্কুল ছুটির জন্য আমাদের বাসায় আসছে। আমাদের বাসায় আরকি কিছুদিন বেড়ানোর জন্য। তো ১-২ দিনের ভেতরে ও চলেও যাবে। তো শিফাকে আর ওকে বলছি কলার ছোট ছড়াটা আরকি কাটার জন্য। আমি ওখানে নামতে পারি না। আমার নামতে গেলেই ভয় হয়। আর ওরা আসলে অতটাও ভয় পায় না। আমার মনে হয় যদি সাপ বসে থাকে, যদি সাপ বসে থাকে। তো ওই ভয়ে আসলে আমি পা রাখতে যাই না। কেমন জানি ভয় লাগে। তো যাই হোক শেষমেশ শিফা ছোট কলার ছড়াটাও কেটে নিয়েছে। ওরা ২ জন মিলেই আরকি কেটে-কুটে যে উঠিয়ে নিয়ে আসছে। জায়গাটা একটু উঁচু-নিচু, তাই আমি ওখানে গেলে দেখা যায় একদিন পা স্লিপ করে পড়ে গিয়েছিলাম। তো শেষমেশ দেখুন ২ টা কলার ছড়াই মানে কাটা হয়ে গেছে। এই কলার ছড়িটা আসলে অতটাও লম্বা না। কিন্তু কলাগুলো এত ঘন, মানে কলার আ কাঁদিগুলো অনেকটা বড়, বড় আর অনেকটা ঘন, ঘন। কলাগুলো মোটামুটি বেশ মোটা, মোটা। তো যাই হোক আমার যা আসছিল, যা তো ওখানে ছিল। তো জুবাইরের কলা কাটা দেখে ও বলতেছে আমাকে দে, আমি ৫ মিনিটে কেটে দিব। তো দেখুন সত্যি বলতে ও ৫ মিনিটেই কেটে দিয়েছে। ও আসলে আ একেবারে অরিজিনাল পাহাড়ি মানুষ। কারণ আমার শ্বশুরবাড়ির ওই দিকটা তো আমাদের এদিকের তুলনায় অনেক বেশি পাহাড়ি। আর আমার শ্বশুরবাড়ির পাশের বাড়িতেই আমার জায়ের বাবার বাড়ি। মানে আমার যাকে আরকি আমার দেবর ওই পাশের মানে উনার গ্রাম থেকেই আরকি বিবাহ করেছিলেন। তো ওজন্য আমার যা আসলে এই কাজগুলোতে অনেক বেশি এক্সপার্ট। তো যাই হোক দেখুন অনেকগুলো কলা কেটে রাখা হয়েছে। এখানে অনেকগুলো কলা আছে। বাজারে বিক্রি করলে মনে হয় আ মানে কলাগুলো পাকিয়ে বিক্রি করলে হয়তো ৳৫০০-৬০০ বিক্রি করা যাবে। আর কাঁচা অবস্থায় বিক্রি করলেও ৳৩০০-৪০০ বিক্রি করা যেত। তো আমরা তো আবার গাছের কলা, গাছের ফল সবাইকে নিয়ে ভাগ করে খাই, বিক্রি-টিক্রি করি না। তো বস্তায় ভরে রাখতেছি। পাকার পরে খাওয়া যাবে। আমার লাউ গাছে আরো একটা ছোট লাউ হয়েছে, কিন্তু এই যে লাউয়ের এখানে কেউ একটা কামড়ে দিয়েছে। তো এই লাউটা থাকলে গাছে থাকলে পচে যাবে, ভাবলাম ছোট থাকা অবস্থায় পেড়ে নেই। এত ছোট লাউটা। তবুও রান্না করলে আমরা ৪-৫ জন মানুষের এক বেলা হয়ে যাবে। তো লাউটা কেটে নিচ্ছি, গাছে রেখে রিস্ক নিয়ে লাভ নেই। আর আমার আবার দুপুরে লাউ খেতে ইচ্ছা করতেছে।
ছোট লাউটা পেরে নিলাম, একটু পরে কাটাকুটি করে রান্না করব। তার মধ্যে আবার জুবাইর লেবু দিয়ে শরবত করছে, গাছ থেকে লেবু পেরে এনে শরবত করলো, ভাবলাম একটু শরবত খাই। তো আমার যাও এখানে ছিল, ও কাজ করছে, মাছ কাটলো, তারপরে কলা কাটলো, সব মিলিয়ে মোটামুটি সবাই অনেকটা ক্লান্ত। আর এত বেশি গরম, ভাবলাম লেবু শরবত করি। তো ওদেরকে চিনি দিয়ে দিলাম, আমি আবার দেখুন চিনি ছাড়াই নিচ্ছি, যেহেতু আমি এখন ডায়েটের মধ্যে আছি, তাই চিনিটাকে অ্যাভয়েড করতে হচ্ছে। তো যাই হোক, ছোট লাউটা নিয়ে বসে গেছি কাটার জন্য। দেখুন এত ছোট একটা লাউ আর এত কচি, তবে মন্দ হয় নাই। গড়ে যেহেতু ছোট ছোট বাইম মাছ আছে, ছোট ছোট বাইম মাছ দিয়ে লাউটাকে রান্না করলে বেশ ভালো লাগবে খেতে। আর কাছে রাখলে হয়তো শেষমেশ পচেও যেতে পারতো, কারণ লাউটায় কেউ একটা কামড় দিয়ে দিয়েছে, গাছে রাখা যেত না। তো ভাবলাম কেটে কুটে রান্না করে নেই, এক বেলা হয়ে যাবে। তো যাই হোক, যারা এখনো ভিডিও দেখতেছেন কিন্তু ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনাদের কাছে ভালোই লাগবে, কারণ আজকে অনেকটা টুইস্ট আপনাদের সাথে শেয়ার করেছি। তো যাই হোক, আপনাদের সাথে বক বক করে করে আমার লাউটা কাটা হয়ে গেছে, খুব অল্প পরিমাণেই লাউ হয়েছে। আর এদিকে যে আমি কিছু বাইম মাছ নিয়েছি, বাইম মাছগুলো ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। এখন হলুদের গুঁড়া, লবণ, মরিচ দিয়ে মাছটাকে আর কি ফ্রাই করে নিব। তো আমি এখানে বেশি অর্ধেকটা মাছ ভেজে নিচ্ছি, আর সামান্য কিছু মাছ রাখছি, রাতের বেলা কোনো একটা সবজি রান্না করা যাবে। আর এদিকে আমি লাউ রান্নাটাও বসিয়ে দিচ্ছি, এক চুলায় মাছ ভাজি করা হচ্ছে, অন্য চুলায় আর কি লাউ রান্নাটা বসিয়ে দিচ্ছি। আমাদের এক জায়গায় যেতে হবে আজকে। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কে জন্য যাচ্ছি, সেটা একটু পরে আপনারা ভিডিওতেই দেখতে পাবেন। তার আগে রান্না বান্না খাওয়া দাওয়াটা সেরে নেই। তো আমি নর্মাল তরকারির মতন মশলাটা দিয়ে দিয়েছি, আসলে এটা মাথায় ছিল না যে এখানে লাউয়ের পরিমাণ অল্প, বড় একটা লাউয়ের হিসাবে মশলা দিয়ে দিয়েছি, তবুও খারাপ হবে না, খেতে ভালোই লাগবে। তো এদিকে আমি মাছটা ফ্রাই করে নিচ্ছি, কম অর্ধেকটা মাছ লাউয়ের মধ্যে দিব, আর কম অর্ধেকটা মাছ দিয়ে টমেটো দিয়ে একসাথে ঝোল করব। তো দেখুন আমার লাউটা সেদ্ধ হয়ে গেছে, আর এখন উপর থেকে কিছু ভাজা করা আর কি বাইং মাছ দিয়ে দিচ্ছি। তো এদিকে শিফা আজকে ট্যাঙ্কিগুলো পরিষ্কার করতে লাগছে, ট্যাঙ্কিগুলোতে টাইলস ভিজিয়ে রেখে এত ময়লা করছে দেখুন। তো ট্যাঙ্কিগুলোর পানিটা সেচে ফেলে তারপরে আবার নতুন পানি দিয়ে ভালো করে ধুয়ে ট্যাঙ্কিগুলোতে আর কি কিছু যে গাছ দিব আর কয়েকটা মাছ দিব। এখনো ওইভাবে সিরিয়াস হিসাবে কাজ করতেছি না, তবে ওকে বলেছি ট্যাঙ্কিগুলো সেচার জন্য, আর আমি এদিকে রান্না বান্নাটা সেরে নিচ্ছি। তো এখানে 2টা টমেটো দিয়ে অল্প কিছু মাছের ঝোল করে নিচ্ছি আরিয়ানের বাবার জন্য। সবাই খাবে, তবে আরিয়ানের বাবার পছন্দ হিসাবে আর কি রান্নাটা করা, একটু বেশি করে চাল দিয়ে ওনার জন্য এই টমেটোর ঝোলটা করতে হচ্ছে। তো যাই হোক, রান্না বান্না শেষ, দেখুন খাবার দাবারের পর্ব শুরু হয়ে গেছে। আমার লাউ রান্নাটা দেখুন খুব সুন্দর হয়েছে, আর খেতেও মাশাআল্লাহ খুব বেশি মজা লাগছিল। আর এখানে এই যে টমেটো দিয়ে মাছের ঝোল। তো এটাই ছিল আজকে আমাদের দুপুরের আয়োজন। আর আমি দুপুরে দেখুন ঠিক 1 কাপ ভাত খাই, মেপে মেপে 1 কাপ ভাত নিয়েছি, ছোট কাপ দিয়ে, একেবারে ছোট যে চা খাওয়ার কাপ, ওই কাপ দিয়ে আর কি 1 কাপ ভাত নিয়েছি। আর সেই সাথে একটু বেশি করে সবজি নিয়েছি। এটাই হচ্ছে আমার প্রতিদিনের দুপুরের খাবার, সামান্য একটু ভাত আর একটু বেশি করে সবজি। তো আজকেও সেটা নিয়েছি, সবজির পরিমাণটা ভাতের থেকে প্রায় 2 গুণ, আর ভাত অল্প একটু, মানে 1 কাপ ভাত নিলে 2 কাপ 3 কাপ সবজি খাই। আর রাতের বেলা পাতলা একটা রুটি খাবো, ওইটুকুই আমার খাবার। মাটির 2টা ব্যাংক জমা করা হয়েছিল ঘরে। তো এটা ছিল আমার ব্যাংক, আরিয়ানের একটা আর আমার একটা ছিল। তো আমি যেহেতু এখন এই যে 50,000 আর 1,00,000 টাকার 2টা ব্যাংক নিয়ে আসছি, তাই আর ওই ব্যাংকগুলোর তেমন একটা প্রয়োজন নেই, ওইগুলোতে এখন আর কেউ টাকা রাখবেও না। তো এটা ছিল আমার ব্যাংক, টুকটাক কিছু টাকা এই যে খরচ করা হয়, খরচের মধ্যে থেকে টুকটাক কিছু টাকা আমি রাখছিলাম। তো আজকে আমি ব্যাংকটা ভেঙে নিয়েছি, দেখুন ব্যাংকের মধ্যে দেখা যাক কত টাকা পাওয়া যায়। আর ইদানিং আমি আমার ওই নতুন কাঠের যে বক্সটা সেদিন কিনেছিলাম। তো একজন আপু কমেন্ট করছিলেন, "আপু তুমি ওই ব্যাংকগুলো কোথা থেকে কিনছো?" আমি অনলাইন অ্যাপস ওই যে মিশু থেকেই কিনছিলাম। তো এখন আর ওই মাটির ব্যাংকগুলোতে টাকা রাখা হচ্ছে না। আরিয়ানের বাবা প্লাস আমি দুজনই আমাদের কাঠের বক্স নিয়ে ব্যস্ত, তাই ভাবলাম এই বক্সটাকে শুধু শুধু অভুক্ত রেখে লাভ নেই। বক্সটা ভেঙে যা টাকা আছে বের করে নেই।
তো যাই হোক টাকাগুলো বের করে আমরা দেখুন রেডি হয়ে চলে যাচ্ছি। আজকে একটু শহরে যাব। শহরে আমি অন্য একটা কাজের জন্য যাচ্ছি। তার আগে ভাবলাম মাটির ব্যাংকটা ভেঙে যে টাকাগুলো পাবো ওই টাকাগুলো দিয়ে আমি সংসারের জন্য সামান্য কিছু জিনিস কিনবো। যেহেতু শপিং মলের পাশ দিয়ে যাবো, একটু শপিং মলে ঢুকবো। ওই জন্যই আরকি মাটির ব্যাংকটা ভেঙে টাকাগুলো নিয়ে যাচ্ছি। মাটির ব্যাংকটাও করার বেশি একটা দিন হয় নাই। হয়তো ১-১.৫ মাস আগে থেকে আমি কিছু টুকটাক করে টাকা রাখছিলাম। তো মাটির ব্যাংকটা ভেঙে শেষমেশ আমি ৪,৫০০ টাকা পেয়েছি। খুচরা টাকা মিলিয়ে আরকি। তো ওই ৪,৫০০ টাকা দিয়ে আজকে কিছু টুকটাক জিনিস কিনবো। হয়তো সব টাকা দিয়ে কিনবো না। তবে আমার দরকারি কিছু জিনিস আছে ওগুলো কিনবো। তার আগে আমি গিয়েছিলাম একটু ওয়েস্টার্ন ইউনিয়ন আ ব্যাংকের এজেন্টের ওখানে। কারণ আমার আ নানিকে একজন আপু আরকি আ ওয়েস্টার্ন ইউনিয়নের সরি আ কি ওটা ওয়েস্টার্ন ইউনিয়ন না রিয়া আমি ঠিক ভুলে গেছিলাম। তো যাই হোক রিসিপ্টটা না দেখলে আমি বুঝতে পারি না, আমি অতটাও বুঝি না। তো ওখানে ওই টাকাটা তোলার জন্য। আর ওয়েস্টার্ন ইউনিয়ন, রিয়া টিয়া ওইসবের টাকা তুলতে গেলে আমাদের ওই মেইন শহরে যেতে হয়। আমাদের বাড়ির আশেপাশে ওইরকম কোনো এজেন্ট নেই। তো ওই টাকাটা ওঠানোর জন্যই আসছিলাম। আর আসার সময়ে যেহেতু গাড়িটা খালি আসছিল, তো শিফা মানে জুবাইরের বোন, ও আমার সাথে আসতে চাচ্ছিল। আমি যেহেতু শপিং মলে যাবো আরকি বলেছিলাম, তো ও আমার সাথে চাচ্ছিল আসতে। সেজন্য সাথে শিফাকেও নিয়ে আসলাম। শিফা বেশি একটা কোথাও যেতেও পারে না। আর ও অনেকটা ইন্টারেস্টেড ছিল আসার জন্য। মেয়েরা আসলে শপিং মল পছন্দ করে। তো শপিং মলে আসবো শুনেই মানে দুজনই আমার সাথে চলে আসলো। আর আমিও ভাবলাম যেহেতু ১-২ ঘন্টা সময়ের বিষয় জুবাইরকে বাসায় রেখে শিফাকে নিয়ে চলে আসছি। আর আজকে জুবাইরের পরিবর্তে আমার নতুন ক্যামেরাম্যান হচ্ছে শিফা। আজকে যে দাদা ভিডিও করতেছে শিফাই করতেছে। তো সবশেষে দেখলাম জুবাইরের থেকে শিফাও মোটামুটি অনেকটা ভালো ভিডিও করতে পারে, প্রায় জুবাইরের মতন করে। তো যাই হোক ওদেরকে বলছিলাম টুকটাক কিছু সামান্য কিছু যদি নেওয়ার হয় পছন্দ করে নিতে, কিন্তু ওদের আবার কোনো জিনিস পছন্দ হচ্ছিল না। তো শেষমেশ আমি এখানে বালিশের কভার দেখলাম, ভাবলাম ২-১ টা বালিশের কভারও নিয়ে নেই। 39 নিয়েছে ওগুন লইলা আর দেখাইন সুন্দর আছে। জুবাইরের বোন সোহাদা ও একজোড়া জুতা দেখছিল। ওদেরকে যেহেতু নিয়ে আসছি ওরা আমার সাথে আসছে, ওদেরকে তো টুকটাক কিছু একটা দিতে হবে। কত সুন্দর আছে দি মেল চাই মেলিয়া দেসাইন দাম 39 নি 39 দেখ দেখি ইগুন একটু দামি কোন নাই ও 100 টাকা আইতেন ও নীল মুকা গুন ও তা দেখি দেখি এগু দেখা মেলিয়া দেখা আমারে। তো দুইজনকেই বলছিলাম তোমরা নিজের মতন করে কিছু একটা পছন্দ করে নাও। আসলে এই শপিং মলটা বিশাল শপিং মেগা মার্কেট, তার মধ্যে দিয়ে আমার সেলের কাণ্ড দেখুন। ওর বাবা একটা জুড়ি নিয়েছিলেন, জুড়ির মধ্যে দেখুন ওখানে মানে শপিং মল থেকে ওই যে কি বলে ওটাকে কুশন, ২টা কুশন এনে রেখে কুশন গুলোতে মানে জুড়ির ভেতরে ঢুকেই বসে আছে, যেখানেই যাবে দুষ্টামি করবে, দুষ্টামিতে একেবারে ওস্তাদ। তো ও এখন নাকি কুশন নিবে আর আমি একটা সোফার কভার দেখছিলাম। আমার মানে সোফাটা এখন দেখতে এত খারাপ লাগে, পুরো রুমের লুকটাই মানে কেমন জানি করে দেয়। তো ভাবছিলাম সোফার জন্য কভার নিব। কভারগুলোর বেশি একটা দামও না, ৩৯৯ টাকা, ৪০০ টাকা ওরকম। সরি ৪৯৯ টাকা ওরকম। তো যাই হোক সোফার কভারগুলো আমার সোফার সাথে ম্যাচ করবে না, মানে ফিটিংসটা ওইভাবে বসবে না, সেজন্য আর নেওয়া হয় নাই। তো যাই হোক টুকটাক কিছু জিনিস নিচ্ছি। কি, কি নিচ্ছি সেটা অবশ্যই আগামী ভিডিওতে দেখতে পাবেন। আর আজকের ক্যামেরাম্যান ছিল শিফা। ও মানে সবকটা ভিডিও করছে। আমি মধ্যে মনে হয় ২-১ টা ফুটেজ করেছিলাম। বাকি সব ও করেছে। তো সুহায়দা মোটামুটি একটা জুতা পছন্দ করছে, কিন্তু শিফা এখন পর্যন্ত কিছু একটা পছন্দ করতে পারেনি। ও ঘুরে, ঘুরে দেখতেছে। মানে ওর সহজে কিছু পছন্দ হয় না। ওটাই ওর একটা হ্যাবিট। মানে ও বলতেছে এখানে যদি পছন্দ না হয় তাহলে বাইরে বেরিয়ে আমি দোকান থেকে একটা ব্যাগ নিব। তো যাই হোক দেখা যাক শেষমেশ কি হয়। তো আমরা ব্যাংকের ওখানের কাজটা শেষ করে চলে আসছি। মানে একটা জিনিস আমি বলি, আমার WhatsAppটা পুরোপুরি ডিলিট হয়ে গেছে। আমি নতুন WhatsApp ডাউনলোড করছি। তো ওখানে কারো নাম্বার নেই। লন্ডন থেকে এই পর্যন্ত ২ জন আপুর আ মানে আমার নানিকে পাঠানোর জন্য আরকি টাকা আসছে আমার কাছে। একজন যে ওই পিন নাম্বারে দিয়েছিলেন আর একজন ব্যাংক অ্যাকাউন্টে ২ জনের টাকা আসছে। তো
ওই টাকাটা আমি এখনো নানির কাছে পৌঁছে দিতে পারি নাই। তবে টাকাটা আমার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসছে। আমি উঠিয়ে দিয়ে দিব। আর যদি আপনারা পারেন আমাকে রিসিটটা দিবেন একটু কষ্ট করে। কারণ রিসিটটা দিয়েছিলেন, যদিও ২ জনেই আমাকে রিসিট দিয়েছিলেন। কিন্তু আমার WhatsAppটা ডিলিট হয়ে যাওয়ায় আমি রিসিটটা খুঁজে পাচ্ছি না। আর আমি যখন নানিকে টাকা দিতে যাব তখন রিসিটটা আমার মামাকে দেখাবো। কারণ আমি হেল্পিং ভিডিও করছি, সবাই জানেন। আর আমাকে সবাই বিশ্বাস করেন। তারপরেও আমি নিজের দিক থেকে ক্লিয়ার থাকতে চাই সবসময়। যে ২ জন টাকা দিয়েছেন উনাদের কাছে তো আমার নাম্বার আছে। প্লিজ রিসিটটা আমাকে একটু সেন্ড করবেন। তাহলে আপনার নাম্বারও আমি পেয়ে যাব। আমি কিন্তু নাম্বারটা এখন পাচ্ছি না, যোগাযোগ করতেও পারতেছি না। তো যাই হোক আজকেই কিন্তু আমার WhatsAppটা ডিলিট হয়েছে। আরিয়ান ভুলবশত আমার WhatsAppটা ডিলিট করে দিয়েছে। এখন আর পুরনো চ্যাটিং গুলো আমি রিকভারি করতে পারি নাই। তো যাই হোক আরিয়ানের বাবা শেষমেশ কিছু উম মানে এই যে অফার দেখে আরকি ২ টা প্যান্ট নিয়েছেন। উনি আবার অফার দেখায় প্যান্ট কিনেন। তো যাই হোক কি কিনলাম অবশ্যই সামনের ভিডিওতে দেখতে পাবো। ৳১ ৳২ করে জমিয়ে মানে মাটির ব্যাংকে রাখলে শেষমেশ দেখা যায় সংসারের কিছু জিনিস কেনা যায় বা সংসারের কোনো কাজে লাগানো যায়। এটাই আসলে একটা ভালো দিক। তো আমি সবসময় এটাই করি। খরচ করার পাশাপাশি আ সামান্য কিছু টাকা আরকি এভাবে জমা করে রাখার চেষ্টা করি। তো যাই হোক আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।